দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশন থেকে। আমি মঞ্জুর আহমেদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত আমরা বিজিক অনুষ্ঠানে আমরা দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানান তথ্য নিয়ে আলোচনা করে থাকি। আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের অংশীদারিত্ব, নানান বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আজকে আমরা আসছে কোরবানি ঈদ, যেখানে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি যে মানুষের আত্মদান সেইটা দেখানো হয়, কোরবানি করা হয়। এই কোরবানিকে কেন্দ্র করে যে কোরবানি পশুর চামড়া, এবং সেটা একটি বড় বাণিজ্য আকারে আমাদের দেশের অর্থনীতিতে একটা প্রভাব বিস্তার করে। আপনারা জানেন যে এই কোরবানিতেই আমাদের বেশিরভাগ মানে সারা বছরে যে পশুর চামড়া পাই আমরা, তার মধ্যে কোরবানিতেই বেশিরভাগ চামড়া আমরা পেয়ে থাকি। তো আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাই। একই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড লেদার গুডস ও এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, আপনাকেও স্বাগত জানাই। একই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরু করতে চাই মহিউদ্দিন সাহেবকে দিয়ে, কারণ আপনারা প্রত্যেক বছরই কোরবানি ঈদের আগে পশুর একটা মূল্য নির্ধারণ হয়, পশুর চামড়ার, এবং সেটা নিয়ে মানুষের অসন্তুষ্টি থাকে। এবারও আছে, চামড়ার দামটা ঠিকমতো পাওয়া যায় না, এরকম অভিযোগ আছে, সঠিক দাম দেন না, এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মনোমালিন্য থাকে। সাধারণত পশুর এই চামড়ার মূল্যটা মাদ্রাসা বা এতিমখানাতে যায়। তো আপনারা প্রত্যেকবারের মতো এবারও একটা দাম ফিক্স করেছেন। প্রত্যেকবার কমার্স মিনিস্টার বা কমার্স মিনিস্ট্রির দিক থেকে প্রাইসটা ডিক্লেয়ার করা হয়। এবার ব্যতিক্রমভাবে আপনি এটা প্রাইসটা ডিক্লেয়ার করেছেন। একটা গরুর চামড়ার আপনারা সর্বনিম্ন দাম ঠিক করে দিয়েছেন 1200 টাকা সর্বনিম্ন, এবং আপনারা প্রতি বর্গফুটের একটা মূল্য নির্ধারণ করেছেন। ঢাকা এবং ঢাকার বাইরে 5 টাকা থেকে 7 টাকা, ঢাকার বাইরে 7 টাকা, গতবারের তুলনায় বেশি। কিন্তু এই প্রাইসটা কিসের ভিত্তিতে করেন এবং এটা খুব গ্রহণযোগ্য কিনা আপনি কিভাবে বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা যথারীতি বিগত বছরের ন্যায় এই বছর যখন আমরা চামড়ার দামটা নির্ধারণ করতে গেলাম, তো নির্ধারণ করার ক্ষেত্রে আমরা নীতি নির্ধারকদের সাথে যখন কথা বলি, তখন বাস্তবতার নিরিখে আন্তর্জাতিক বাজার এবং দেশের প্রেক্ষাপট সব কিছু বিশ্লেষণ করেই একটা দাম নির্ধারণ করা হয়। দাম নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই আমরা মাথায় রাখি যে এখানে এতিম এবং মাদ্রাসা তাদের একটা সিংহভাগ বছরের খরচ আসে হলো এই কুরবানির চামড়া থেকে। কাজে এই চামড়ার দামটা এমন একটা জায়গা আসুক যে জায়গাটা মানে মানসিকভাবে এবং সামাজিকভাবে আমাদের মানে সমস্ত রকমের প্রস্তুতি থাকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা জানি, আপনারা সবাই জানেন যে লেদার সেক্টর তো একটা একেবারে মানে অতল সমুদ্রে ডুবে আছে প্র্যাকটিক্যালি বিগত প্রায় 6-7 বছর যাবৎ। আমরা সাভারে গিয়েছি হাজারীবাগ থেকে, সেখানে একটা সিএটিপিটা একটা অটিস্টিক চাইল্ডের মতো। আমরা এই অটিস্টিক চাইল্ডটাকে ফেলতে পারছি না। এখন অটিস্টিক চাইল্ডের দায়ভার বহন করা অনেক কঠিন। সেক্ষেত্রে এই ট্যানারি মালিকরা এই অটিস্টিক চাইল্ড চালাতে গিয়ে নিজেরাই আইসিইউতে চলে গেছে। বর্তমানে আমরা এখন আইসিইউর মধ্যেই আছি। এখন আইসিইউ থেকে বের করার দায়িত্ব সর্বমহলের, এখানে নীতি নির্ধারকদেরও এবং আমাদের যারা আছে আমাদের সমাজে সকলের। কারণ মনে রাখতে হবে যে সামটাইম এই কুরবানির সময় আমরা সোসাইটির স্ক্যাভেঞ্জার হিসাবে কাজ করি। আমরা যে প্রায় 1 কোটির উপরে গরু চামড়া হবে, এই গরুর চামড়াটা যদি ট্যানারিতে সঠিকভাবে না আসে কিংবা আমরা যদি না সংগ্রহ করতে পারি, তাহলে মানুষজন বাইরে খালে বিলে এখানে সেখানে ফেলে দেবে, এবং ফেলে দিলে সেখানে যে পরিবেশের যে বিপর্যয় হবে সেইটা হবে অনেক ভয়াবহ, একটা ক্যাটাস্ট্রফির মতো হয়ে যাবে। কাজেই সেক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে লেদার সেক্টরের ট্যানারি মালিকরা কিছুটা প্রশংসার দাবি রাখে অ্যাজ এ স্ক্যাভেঞ্জার। তারা যে সোসাইটি থেকে এই 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 যে বড় একটা পরিবেশের বিপর্যয় থেকে রক্ষা করছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। আমরা জানি যে বিগত বছরে এই অটিস্টিক চাইল্ডটার কারণে এই সিটিপির কারণে আমরা আন্তর্জাতিক বাজারে নন কমপ্লায়েন্সের জন্য কোনো চামড়া বিক্রি করতে পারছি না। ইভেন এখানে যে শু ফ্যাক্টরিগুলো আছে তাদের কাছে আন্তর্জাতিকভাবে যারা ভালো
মানে জুতো কেনে তাদের কন্ডিশন দিয়ে দেয়, বাংলাদেশি চামড়া যদি তুমি ব্যবহার করো তাহলে তোমাকে আমরা শুর কোনো অর্ডার দেব না। আমরা এমনই একটা ক্রাইসিসে আছি যে এখানে সামাল দিতে যে আমাদের এই ট্যানারি আছে, আমাদের ওয়ার্কার আছে, আমাদের কিছু ব্যাংকের সংকট আছে, এগুলো আমাদের সমাধান করার জন্য আমরা কম দামে চাইনিজ মার্কেটে বিক্রি করতেছি, প্রায় 15 থেকে 20% লসে, প্রায় 20% লস বিক্রি করে আজকে পুঁজি সর্বোচ্চ খোয়ে ফেলেছি। তো এক্ষেত্রে আমি মনে করি আজকে যে কাঁচা চামড়ার যে দামটা নির্ধারণ করা হয়েছে সেটা যদি সঠিকভাবে সকলে মিলে আমরা চেষ্টা করি তাহলে এটা একটা ভালো দাম, 1200 টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকা, এটা একটা ভালো দাম। কিন্তু সর্বআগে যেটা করতে হবে, মনে রাখতে হবে যে আমরা এমন একটা গরমের মৌসুমে এই চামড়াটা আমি আপনার কাছে আসবো, ওই বিশেষ করে চামড়া সংরক্ষণের বিষয়ে আসলে কি করতে হবে সেটা আমরা জানতেও চাই দর্শকদের উদ্দেশ্যে। আপনারা বললে সেটা দর্শকরা, প্রত্যেকটা মানুষ যারা কুরবানি করবে তারা একটু সচেতনভাবে সেটা করার চেষ্টা করেন। আমি প্রফেসর আবু ইউসুফের কাছে যেতে চাই। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের চামড়ার মূল্য যে 1200 টাকা, এটা গত বছরের থেকে 5 থেকে প্রতি বর্গ ফুটে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেশি ধরে, বা সর্বনিম্ন দামটাও ঠিক করে। এটা কি জাস্টিফাইড, মানে এটা কি সঠিক, এটা কি ঠিক আছে? আপনার কি মনে হয়? আপনি তো এই সেক্টর নিয়ে অনেক কাজ করেন। ধন্যবাদ। আসলে গত বেশ কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে যদি বলি, এই যে চামড়া আসলে এটা তো আমাদের একটা বড় সম্পদ, কিন্তু আমরা অর্থনীতির ভাষায় বলি যে এটা একটা ফ্যাক্টর। আমরা যে কোনো একটা প্রোডাকশান, এখন এই ফ্যাক্টর অ্যাবান্ডেন্ট এবং এইটাকে ঘিরে আমাদের চামড়া এবং চামড়াজাত পণ্য, এই মার্কেটটা এত সুবিধা থাকা সত্ত্বেও যে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনুযায়ী আমরা ব্যবহার করতে পারছি না, শুধুমাত্র নন কমপ্লায়েন্টের কারণে। ইভেন আমি যখন স্কুল কলেজে পড়তাম তখনও কিন্তু একটা চামড়ার দাম অনেক ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে গত কয়েক বছরে দেখা গেছে 300-400 টাকায় চামড়া বিক্রি হতো, চামড়া ফেলে দিত। কিন্তু সেই জায়গায় থেকে একটা বড় জাম্প আমি বলবো, এটা খুব ভালো একটা যে পার পিস হিসাবে যে 1200 টাকা নির্ধারণ করা হয়েছে, এটি আমি মনে করি যে মোটামুটি একটা ন্যূনতম একটা প্রোটেকশনের জায়গা হচ্ছে। তারপরে তো চামড়ার কোয়ালিটি বা সাইজ অনুযায়ী সেটি তো আছেই। তো এটি একটি ভালো ইতিবাচক উদ্যোগ আমি মনে করি। আমি আপনার কাছে ফিরবো, বিশেষত ফিরবো যে উনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এই চামড়াগুলো যাওয়ার ক্ষেত্রে কতগুলো অন্তরায় তৈরি হয়েছে, এবং বলা হয় বাংলাদেশ থেকে চামড়া নেওয়া যাবে না, বা নিলে সেই প্রোডাক্ট তারা গ্রহণ করবে না। সেইটা নন কমপ্লায়েন্সের জায়গাগুলো কোথায় সেটা যদি আপনি একটু বিশ্লেষণ করেন। কিন্তু তার আগে ট্যানার্স অ্যাসোসিয়েশনের মানে ভাইস চেয়ারম্যান সাহেব মিজানুর রহমান সাহেব, আপনার কাছে জানতে চাই যে এই যে চামড়াটা আপনার সংরক্ষণ করেন বা চামড়াটা সংগ্রহ করেন, এই প্রক্রিয়াটাতে কি ধরনের সমস্যায় আপনারা পড়েন? ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি বলেছেন যে আমাদের যে কোরবানির সময়, এই সময়টাতে আমরা কিন্তু সারা বছর যে চামড়া সংগ্রহ করি তার 55 থেকে 60% চামড়া আমরা এই সময়টাই সংগ্রহ করে থাকি। এবং আপনারা জানেন যে কোরবানির সময়টাতে সারা বাংলাদেশ জুড়েই কিন্তু আমাদের এই কোরবানিটা হয়ে থাকে। তো সেই জন্য আমাদের একটা বিশাল নেটওয়ার্ক দরকার, এবং সেই জন্য আমাদের মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তারা যেমন আমাদেরকে হেল্প করে, সাথে সাথে যারা আমাদের প্রফেশনাল বিজনেসম্যান আছে, ব্যাপারী আছেন, ফড়ি আছেন, সবাইকে কিন্তু সবাই সহযোগিতায় কিন্তু আমরা এই বিশাল নেটওয়ার্কের মাধ্যমে এই সারা বাংলাদেশ থেকে 1 কোটি চামড়া আমরা সংগ্রহ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের যেটা সমস্যা, চ্যালেঞ্জের জায়গাটা, সেটা হলো যে এটা সঠিক সময়ে প্রিজার্ভেশন। আপনি জানেন যে মানে বিভিন্ন মানে গ্রামে গঞ্জে যে চামড়াগুলি সংগ্রহ করা হয়, সেখান থেকে এটাকে একটা নির্দিষ্ট জায়গায় এনে প্রিজার্ভেশন, মানে বিশেষ করে আপনার সল্টিং করাটা, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এবং সেই ক্ষেত্রে আমাদের মানে সমস্যা হয়ে যায় এখানে যে সল্টের যে সরবরাহ, সেটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে থাকে। যদিও এই বছর কিন্তু আমাদের বাম্পার মানে লবণের উৎপাদন হয়েছে, কিন্তু আমাদের সরবরাহটা নিশ্চিত করতে হবে। আমাদের বিশেষ করে আমাদের যে সমস্ত বড় বড় হাটঘাটগুলি আছে সেই সমস্ত জায়গাগুলিতে আমাদের লবণ সরবরাহ যেন পর্যাপ্ত থাকে, এবং প্রাইসটা যেন, এবং মানে যে প্রাইসটা সরকার নির্ধারণ করে দিয়েছে সেই প্রাইসটাই যেন ওইখানে বিদ্যমান থাকে। তাহলেই কিন্তু আমরা যদি সঠিক সময়, বিশেষ করে যেহেতু মানে আমাদের যে মানে সময়টা গরমের কাল চলছে, সুতরাং 4 থেকে 6 ঘন্টার মধ্যে অবশ্যই চামড়াটাকে প্রিজার্ভ করে দিতে হবে। এবং আমরা কিন্তু আরও মানে এর আগেও অনেকবার বলেছি, আমাদের ফিনিশ লেদারের চেয়ারম্যান সাহেব যেমন প্রতি বছরই বলে থাকেন যে প্রত্যেক যিনি কোরবানি দেন তিনি যদি সল্টিংটা করেন, তাহলেই কিন্তু আমাদের বিশাল একটা কাজের মানে অগ্রগতি হয়ে যায়। তাহলে আমাদের চামড়ার গুণ
গুণগত মানটা নষ্ট হয় না। যেই প্রাইসটা আমরা এবার দিয়েছি মানে ঢাকার জন্য 1200 টাকা এবং ঢাকার বাইরে 1000 টাকা সর্বনিম্ন প্রাইস, এটা কিন্তু সল্টিং করার মানে চামড়া। সুতরাং সল্টিংটা যদি সঠিকভাবে না হয়, চামড়ার গুণগত মানটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য এই প্রাইস দিয়ে কিনে এবং পরবর্তীতে আরও ভ্যালু অ্যাডিশন করে আমাদের কিন্তু মানে যখন দেখা যায় যে চামড়ার পারফেক্ট গুণাগুণ আমরা পাচ্ছি না, তখন কিন্তু আমাদের বিশাল লসের সম্মুখীন হতে হয়। এবং আমরা আপনারা জানেন যে নন কমপ্লায়েন্ট দেশগুলির কাছে চামড়া বিক্রি করে আমরা কিন্তু অলরেডি অনেক লো প্রাইসে চামড়াটা বিক্রি করতে হচ্ছে। সুতরাং সব মিলিয়ে আমাদের চামড়ার যে নেটওয়ার্ক আছে, আমরা যে সংগ্রহের মানে চিন্তা ভাবনা করতেছি 1 কোটি পিস, এটা সবাই সহযোগিতা প্রয়োজন। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা একটা খুব ভালো একবার সংবাদ পেয়েছি যে নাটোর এলাকায় আপনার সরকারিভাবে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। এটা যদি সারা দেশের আপনার যদি মাদ্রাসাগুলিতে এই ধরনের আমরা সিস্টেম চালু করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা বিশাল উপকার হয়। কারণ এটা আপনার একটা জাতীয় সম্পদ, এটা দিয়ে আমরা ফরেন কারেন্সি আর্ন করি এবং আমাদের দেশের চাহিদা আমরা মিটাই। সুতরাং এই চামড়াটাকে যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতি যেমন মানে উন্নতি লাভ করবে এবং ফরেন কারেন্সিও আমরা ভালোভাবে মানে উপার্জন করতে পারবো। আমি আপনার কাছে আবার আসবো। মহিউদ্দিন সাহেব, আপনি শুরু করছিলেন যে আসলে প্রিজারভেশনের বিষয়টি কিছুটা উনি বলেছে, আপনার যদি আরও কিছু বলার থাকে। বিশেষত আমি যদি একটু এইভাবে বলি যে হাট থেকে যখন গরুটা নেওয়া হয়, হাটেই যদি ইজারার সাথে এইরকম কোনো কিছু যুক্ত করা হয় যাতে করে গরুটা কেনার পরে ওখান থেকে একটা লবণ তারা দিয়ে দেবে, কারণ হাসিল তো দিতে হয়। আপনি যদি এ ব্যাপারে সুনির্দিষ্ট হয়ে বলেন। প্র্যাকটিক্যালি আমরা যদি একটু দেখি, মানে সেটা হলো যে একজন লোক যখন 1 লাখ টাকা খরচ করে একটা কুরবানির গরু কিনে এবং হাসিলও প্রায় সে অনেক টাকা তাকে দিতে হয়, সেখানে যখন তাকে যদি ওই 15 কেজি 10 কেজি লবণ দিয়ে দেওয়া হয়, ম্যাটার অফ অনলি 150 to 200 টাকা, এই 200 টাকার একটা লবণ যদি ওই গরুর সাথে তাকে ধরিয়ে দেওয়া হয়, তাহলে হবে কি, সে যখনই কুরবানি দেবে, সে মসজিদের লোকে আসুক আর মাদ্রাসার লোকে আসুক, যেই আসুক, কুরবানির চামড়াটা তো আগে মাংস থেকে গরু থেকে ছাড়াবে। ছাড়ানোর পরে মাংস কাটতে কাটতে তো লম্বা সময় লাগে, কিন্তু লবণ দিতে তো 10 to 15 মিনিট লাগে। তখন কুরবানি দাতা যেটা করতে পারবেন যে তিনি হলেন গিয়ে ওই মাদ্রাসার লোককে দিয়ে ওই লবণটা 15 মিনিটসের মধ্যে লাগাতে পারবেন। এখানে মূল উদ্দেশ্যটা হলো এই, দেখেন যে কুরবানি দেওয়াটা হলো একটা মুসলমানদের জন্য একটা ধর্মীয় দায়িত্ব। কুরবানির মাংস বিতরণটাও একটা ধর্মীয় দায়িত্বের মধ্যে পড়ে দুস্থদের মাঝে। কিন্তু তার থেকে বড় পার্ট যেটা আমি ফিল করি সেটা হলো যে এই যে মসজিদ এবং মাদ্রাসা এতিমদের জন্য, এতিমের যে হক, এই এতিমের হক কিন্তু মানে আল্লাহ আমানতকারী হিসাবে কুরবানি দাতার উপরে অর্পণ করেছেন। কারণ যদি কুরবানি দাতা এই এতিমের হকটাকে সে যদি সঠিকভাবে প্রয়োগ করতে চায়, তাহলে লবণটা যদি সঠিকভাবে দেয় এবং তাৎক্ষণিকভাবে দেয়, তাহলে চামড়ার দামটা সে ভালো পাবে। চামড়ার দামটা ভালো পাবে মানে এতিম এবং মাদ্রাসার লোক তারা আরও বেশি সময় 6 মাসের জায়গায় 7 মাস খোরাকিটা পাবে। তো এই যে ধর্মীয় দায়িত্ব, সেই ধর্মীয় দায়িত্ব কুরবানি দাতা পালন করতে পারেন। পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করা এবং বৈদেশিক মুদ্রা আয় করার ক্ষেত্রে তার যে কন্ট্রিবিউশন, এটা দেশপ্রেমের তিনি কাজ করতে পারেন। মানে এখানে ডাবল বেনিফিট, একটা ধর্মীয় দায়িত্ব, একটা দেশপ্রেম। আর মাংস বিতরণের সাথে শুধু ধর্মীয় দায়িত্ব আছে, সেক্ষেত্রে আমি মনে করি ধর্মীয় দায়িত্বের পাশাপাশি দেশপ্রেমের এই যে সুযোগ, এই সুযোগটা কুরবানির দাতার নেওয়া উচিত। এবং এটা মসজিদে এবং মাদ্রাসাতে মসজিদে এই বিষয়ে আমাদের যে হুজুররা আছে তারা যেন কুরবানির আগে একটা বিশদ ব্যাখ্যা করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি এটাকে এস্টাবলিশ করে, তাহলে অবশ্যই কুরবানি দাতারা তারা অনেক আগ্রহী হবে যে তারা এই মানে যাতে কুরবানি করার পরপরই চামড়াটা ছাড়িয়ে তাতে লবণটা দিয়ে দেওয়া হয়, তাতে চামড়াটার মান ভালো থাকবে এবং সে কারণে দামও বেশি পাবে। আমরা ফিরবো আলোচনায়, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজি অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক নিয়মিত বিজি অনুষ্ঠানে আমরা আলোচনা করছি কোরবানি পশুর চামড়া ও রপ্তানি বাণিজ্য নিয়ে। বিরতির আগে মহিউদ্দিন সাহেব কথা বলছেন, আমি প্রফেসর আবু ইউসুফের কাছে যেতে চাই। আপনি যদি একটু বলেন যে আমরা তো যেহেতু 56% উনি বললেন হিসাব, 55-6% চামড়াটা, বছরের চামড়াটা আমরা এক কোরবানি থেকেই পাই, তো ওই তো একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে, ওভারঅল অর্থনীতিতে এটার একটা বড় অবদান আছে, একটা কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্য। কিন্তু আমরা দেখি যে আমাদের চামড়া খাতের রপ্তানিটা ঠিক
আগের মতো যাচ্ছে না, বা যে গ্রোথটা আমরা আশা করছিলাম কেন হচ্ছে না, এটা সেখানে বাধা কোথায়? দেখুন, আজকে যে আমরা তৈরি পোশাক শিল্প নিয়ে এত গর্ব করি, এবং যখন রানা প্লাজার ঘটনা ঘটে তখন সবাই ভেবেছিল যে এই সেক্টরটা ঘুরে দাঁড়ানোটা কঠিন হবে। তখন অ্যাকর্ড অ্যালায়েন্স মানে মেইনই হচ্ছে কমপ্লায়েন্স করে আজকে দেখেন 200 বোধহয় 13টা বা 218টা প্রতিষ্ঠান এখন লিড সার্টিফাইড, লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। গ্রিন ফ্যাক্টরি, এখন গ্রিন ফ্যাক্টরি হচ্ছে এর মধ্যে দেখবেন টপ 10টার 8টাই হয়তো বাংলাদেশের, প্রথমটাই বাংলাদেশে। কিন্তু একইভাবে আমরা যেটা তৈরি পোশাক খাতে কিন্তু আমাদের এত ভ্যালু এডিশন না, কারণ অনেক র মেটেরিয়ালস আমাদের বিদেশ থেকে নিয়ে আসতে হয়। সুতরাং ভ্যালু এডিশন 25-30%-এর মতো না, এটা এখন মোর দেন 40%। এটা ডিপেন্ড করে ওভেন এবং নিটের সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু চামড়া খাতে কিন্তু আপনি 60-70% এখানে কেমিক্যাল ছাড়া বা আর সামান্য কিছু ছাড়া সবই কিন্তু আমাদের লোকাল। তারপরেও এই চামড়া খাতটা আমরা যে পরিমাণ রপ্তানি, মনে করেন $250 বিলিয়ন যদি ওয়ার্ল্ড মার্কেট হয়, আমরা $1 বিলিয়ন মধ্যে ঘুরপাক খাচ্ছি অনেক দিন থেকে। এবং সরকার কিন্তু 2018 বা 17 সালে চামড়া এবং চামড়াজাত পণ্যকে এটা প্রোডাক্ট অফ দ্য ইয়ারও ঘোষণা করেছে। কিন্তু যেইভাবে আমরা দেখছি, আমি ন্যাশনাল টাস্ক ফোর্স কমিটিতে আছি, এখানে মাইন ভাই আছেন, মিজান ভাই আছেন, ওনারা সবসময় থাকেন। সরকারের এমন কেউ নাই দেখলাম যে এই সেক্টর সম্পর্কে আগ্রহ দেখায়নি। সবাই একদম উপদেষ্টা থেকে আরম্ভ করে মন্ত্রী, সচিব সবাই। কিন্তু এখানে এক ধরনের মানে যে ডিস্টোরশনটা আছে, মানে এখানে সেই বাধাটা আমরা পেরোতে পারতেছি না। সেই বাধাটা হচ্ছে কমপ্লায়েন্সের যে বাধাটা। কারণ অনেক আশা নিয়ে 2017 সালের 8ই এপ্রিল আমরা যে রিলোকেশনটা হয়েছে, তখন কিন্তু প্রায় 7 থেকে 8 হাজার কোটি টাকা যারা এখনকার ফ্যাক্টরি ওনার আছেন তারা কিন্তু সেখানে বিনিয়োগ করেছে, উইথ দ্য এক্সপেকটেশন যে এখানে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ট্যানারি স্টেট আমাদের হবে। এবং সরকারও কিন্তু 1078 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল, তার মধ্যে সিইটিপি ছিল 638 কোটি টাকার মতো, অর্থাৎ 828 কোটি টাকাই ছিল সরকারের, বাকিটা এন্টারপ্রেনার যারা তারা। কিন্তু দেখা যাচ্ছে এই যে এন্টারপ্রেনাররা সরকারের সব কিছুর উদ্যোগ থাকা সত্ত্বেও আমরা এই সেক্টরটা এগিয়ে নিতে পারি নাই। কারণ হচ্ছে যে যেটা বলছি আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড বলা হয় ESQ, এনভায়রনমেন্ট, সোশ্যাল এবং কোয়ালিটি। এই জায়গাতে এখন যত দিন যাচ্ছে আমাদের অর্থনীতির একটা গ্রোথ থিওরি আছে, এটাকে বলে আমরা রস্টোর গ্রোথ থিওরি। একদম শেষ পর্যায়ে গিয়ে হচ্ছে হাই মাস কনজামশন, অর্থাৎ যারা একটু অ্যাফ্লুয়েন্ট তারা তখন দেখে যে এটা আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, তখন দেখে আমি যেটা খাচ্ছি সেটা মানে আমার স্বাস্থ্যসম্মত কিনা, আমি যেখানে বাস করছি সেটা পরিবেশসম্মত কিনা, আমি যে জুতাটা সকালে পরে বের হলাম রাত্রে পর্যন্ত আমার পায়ে থাকবে, এটার সাথে কিন্তু আমার শরীরের কিন্তু একটা অনেক বড় ধরনের সম্পর্ক আছে। এখন দেখেন যেটা মাহিন ভাইও বলছিলেন, এই যে অ্যাপেক্স তাদের দুটো ফ্যাক্টরি আছে, একটা হচ্ছে ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে, আরেকটা হচ্ছে শফিপুরে। তো সেখানে তাদের যে শফিপুরের ফ্যাক্টরিটা, সেখানে তারা বিদেশ থেকে চামড়া এনে তারপর লেদার যে ফুটওয়্যার, সেগুলো তারা লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার তারা বিদেশে অস্ট্রেলিয়া থেকে আনছে, ব্রাজিল থেকে আনছে। কারণ বাংলাদেশি চামড়া তারা তাদের যে ফ্যাক্টরি সাভারে আছে সেখানে তারা অ্যালাউড না। কারণ হচ্ছে এখন এই যে বলা হচ্ছে ট্রেসেবিলিটি, অর্থাৎ আপনি যে চামড়াটা পাচ্ছেন এটা পুরো প্রক্রিয়াটা আসলে কীরকম। তো এখন এইটার সাথে যদি আপনি খাপ খাওয়াতে না পারেন, এই কমপ্লায়েন্সের জায়গাটা যদি না করতে পারেন, তাহলে আমরা এগুতে পারছি না। ওই $1 বিলিয়ন মধ্যে আছে, যদিও সরকারের লক্ষ্য হচ্ছে $12.5 বিলিয়ন 2030 সালের মধ্যে। এখন আসেন, যেহেতু লিড সার্টিফিকেশন হচ্ছে তৈরি পোশাকের ক্ষেত্রে, লেদার সেক্টরের ক্ষেত্রে আপনার হচ্ছে LWG সার্টিফিকেশন। এখন বাংলাদেশের ধরেন 4টা প্রতিষ্ঠান হচ্ছে LWG সার্টিফাইড। ইভেন আমাদের কলকাতাতে মনে হয় 50-এর উপরে ফ্যাক্টরি আছে তারা LWG সার্টিফাইড, অথচ তারা কিন্তু পরিবেশগত দিক মনে করেন সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক দূর, আপনি অনেক ইন্ডিকেটরেই কিন্তু আমরা এগিয়ে আছি। কিন্তু এই যে জায়গাটা এখন যেই আশা নিয়ে আমরা সাভারে যে রিলোকেশনটা হলো, 15 থেকে 20টা ফ্যাক্টরি তারা কিন্তু চেষ্টা করছে যে তারা নিজেদের যে নাম্বারগুলো আছে, যে তারা নিজেদেরকে LWG সার্টিফিকেশনের জন্য তৈরি করছে,
কিন্তু কমন ফ্যাসিলিটিস যেটা আছে সেটা হচ্ছে সিইটিপি প্লাস হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। যারা দেখেন এর বাইরে আছে, যেমন রিফ লেদার যেটা চিটাগংয়ে, তারা কিন্তু যেহেতু বাইরে আছে তারা তাদের নিজস্ব ইটিপি তারা নিজেরা করছে, অথবা সফিপুরে অ্যাপেক্সের তারা নিজস্ব ইটিপি আছে, তারা নিজেরা করছে, সেটা গোল্ড সার্টিফাইড। এইখানে করতে পারতেছে না কেন? ওই যে কমন ফ্যাসিলিটিস, এটা তো যে সিইটিপি এটা কমন, তা তো ইন্ডিভিজুয়াল না। এখন সে নিজে সব করার পরেও ওই 300 নাম্বার যেটা কমন ফ্যাসিলিটিস সেটা পাচ্ছে না। এই জন্য আমরা সবসময় বলি যে ফ্যাক্টরি ওনাররা তাদের মতো করে প্রিপারেশন নেবে, আর সরকারের দায়িত্ব হচ্ছে এই যে 300 নাম্বার বা কমন ফ্যাসিলিটিসগুলোকে সেইটাকে এলডব্লিউজি স্ট্যান্ডার্ডে নিয়ে আসা, এবং সেখানে নিয়ে আসার পরে যদি ফ্যাক্টরি ওনারদের বলে যে আপনারা কেন, এখন ফ্যাক্টরি ওনারা বলছে আমি সব শেষ করলেও তো মানে আমি একটা মানসম্মত জায়গায় গেলেও আমার ওই সিইটিপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারছি না। এলডব্লিউজি সার্টিফিকেশন অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেক মানে এখানে যাওয়া হচ্ছে, বাট আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য যে টানেলের যে লাইটটা দেখব সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমি দেখতে আসবো পাচ্ছি না। আপনার কাছে। আমি মহিউদ্দিন সাহেবের কাছে একটু শুনে আসতে চাই যে এই যে উনি বললেন সাভারের সিইটিপিটা হচ্ছে না, আসলে ত্রুটিটা কোথায় সিইটিপি, বা কেন এরকম হলো আপনি কিভাবে দেখেন? আপনি যেহেতু এই ক্ষেত্রে এক্সপোর্টার অ্যাসোসিয়েশনেরও সভাপতি, মানে টোটালটা মিলায় আপনি একটু যদি বলেন। অ্যাকচুয়ালি যখন এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এইটার কাজটা দেওয়া হয়েছে চাইনিজদেরকে, চাইনিজ ঠিকাদারকে। তো চাইনিজ ঠিকাদাররা সেটা মানসম্মত ছিল না, মানসম্মত ছিল না। ইভেন আমি বলছি সেই সময় যে চাইনিজ অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশে, তার নাম ছিল মা মিং কিউ। তিনি আমাকে বলেছেন প্র্যাকটিক্যালি জেনারেলি এই সমস্ত ঠিকাদার কনফার্ম করার ক্ষেত্রে তাদের কোয়ালিটি এবং তাদের ক্যাপাবিলিটি এগুলো চেক করার জন্য অ্যাম্বাসিতে, বাংলাদেশে চাইনিজ অ্যাম্বাসির কাছে অলরেডি পাঠানো হয় ওই চাইনিজ ঠিকাদার সম্পর্কে জানার জন্য, কিংবা চাইনিজ কোনো সাপ্লায়ার সম্পর্কে জানার জন্য, তার ক্রেডেনশিয়াল সম্পর্কে। তো তিনি আমাকে বলেছেন এরকম কোনো কিছু আমাদের তরফ থেকে করা হয়নি, যে এদের কোয়ালিটি কী, এদের ক্যাপাবিলিটি কী, এদের ক্রেডেনশিয়াল কী না জেনেই এইরকম একটা মানে সি গ্রেডেরও বলবো না, যাচ্ছে তাই একটা অর্গানাইজেশনকে কাজ দিয়ে দেওয়া হয়েছে। তারা এই যে যেটা বললে যে 700-800 কোটি টাকা একেবারে জলে ফেলে দিয়ে আমাদেরকে সমুদ্রে, অতল সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছে। কারণ এই সিইটিপিটা অসম্পূর্ণ থাকার কারণে আজকে দেখেন আমরা কত ভরসা করে এখানে প্রায় 7,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। এটা আমরা এদেশের মাটি এবং মানুষের, আমরা এখানকার সন্তান, আমাদের ভেতরে দেশপ্রেম বোধ আছে, আমরা ব্যাংকের থেকে টাকা নিয়েছি, আমাদের বেগ বড় স্টিল, এই পদ্ধতিতেই আমরা টাকা পাবো কোথায়? আমরা ওখানে 7,000 কোটি টাকার উপরে বিনিয়োগ করেছি। বিনিয়োগ করার পরে আমাদের প্রত্যাশা ছিল আমরা একটা কমপ্লায়েন্স ট্যানারি করে আমরা আন্তর্জাতিক বাজারে ভালো মানের চামড়া বিক্রি করব এবং বেটার গ্রেডের চামড়া বিক্রি করব, ভালো দাম পারবো, ব্যাংকের টাকাগুলো ফেরত দেবো, নিজেরাও ভালো থাকবো, আমরা এমপ্লয়মেন্ট দেবো। এই সেক্টরে এমপ্লয়মেন্ট দেওয়ার যথেষ্ট রকমের স্কোপও ছিল, কিন্তু সব কিছু আমাদেরকে জলাঞ্জলি দিতে হয়েছে শুধুমাত্র এই নন কমপ্লায়েন্সের কারণে। এখন বলছে যে আপনারা সাইমেলটেনিয়াসলি কাজ করে যান। আমরা এখানে 7,000 কোটি টাকা বিনিয়োগ করে ফেলেছি, আমরা দেখছি যে সিইটিপিটা এখনও সম্পূর্ণ হয়নি। এটা নিয়ে আমরা কথা বলছি বছর দুয়েক যাবত, যে এটাকে রেকটিফিকেশনে কাজ করতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা দরকার। সেই স্ট্যান্ডার্ডটাও একটা একেবারে ধীরগতি, গজেন্দ্র গমনে চলছে। এরকম ধীরগতিতে যদি কাজগুলো হয় তাহলে এটা তো মানে দেখা যাবে যে অনেক দেরি লেগে যাবে, এটা এবছরও করা যাবে না। তাই এরকম যদি হয় যে এবছরও আমরা শেষ করতে পারলাম না, তাহলে এবছরে আমরা কোথায় যাব? আমরা আগামী বছরে কোথায় যাব? আমাদের লক্ষ্যটা কী? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ক্ষেত্রে একটা আশা প্রকাশ করা যায়, এবং আমরা সবাই জানি যে $10 বিলিয়ন মতো আয় করা সম্ভব। কিন্তু সেটা তো মানে আকাশ, আমি মনে করি যে সেটা একটা কল্পনা মাত্র। আমরা কল্পনার সাগরে বসবাস করতেছি, কারণ ওখান থেকে যদি আমাকে বেরিয়ে আসতে হবে তাহলে অ্যাক্টিভ হতে হবে। আপনার কোথায় আটকে আছে সেই জায়গাটা স্পেসিফিক শুনতে চাই, যে কাদের কাছে, কাদের নিয়ন্ত্রণে এটা কেন হচ্ছে না সেটা শুনবো। তবে তার আগে একটা বিরতি দিতে চাই। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজয়িক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টিভিতে বিজয়িক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি কোরবানি পশুর চামড়া ও রপ্তানি বাণিজ্য নিয়ে। আমরা বিরতির আগে মহিউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলছিলাম। আমি একটু মিজানুর রহমান সাহেবের কাছে জানতে চাই যে এই যে আমরা দেখি, একটু পিছনে যেতে চাই, চামড়া, কোরবানির চামড়াটাই কোরবানির পরপরই আমরা দেখি যে একটা বড় ওঠে, যে চামড়া
প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে। এবং উনি বললেন যে কলকাতাতেই 50টা সার্টিফাইড ফ্যাক্টরি গড়ে উঠেছে। ওরা তো বিশেষত গরু তো ইন্ডিয়াতে নানানভাবে রেস্ট্রিক্টেড কোরবানি বা গরুকে জবাই করে বিক্রি করা এগুলো তো হয় না। তো আমাদের চামড়ার উপরও নিশ্চয়ই নির্ভরশীল। তো এইটা কি প্রাইস কম থাকে বলেই ওখানে বেশি প্রাইস পায় সেজন্য যায়, মানে ব্যাপারটা কীভাবে, বা এর প্রোটেকশনের জায়গাটা কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে আপনি জানেন যে কোরবানির সময় আমাদের দেশে যে মানে গরুগুলি আমরা কোরবানি করি এটা খুবই উন্নত মানের, এবং এদের যে মানে চামড়ার কোয়ালিটিটাও খুব উন্নত মানের হয়ে থাকে, যার কারণে এই চামড়াগুলির মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে ভালো একটা ডিমান্ড আছে। আপনারা জানেন যে মানে ওদের এখানে যে প্রাইসটা হচ্ছে বড় কথা হলো, তাদের যেহেতু LWG সার্টিফাইড অনেকগুলি ট্যানারি আছে, তাদের এখানে প্রচুর অর্ডার আছে, যেটা আমাদের এখানে আমরা কমপ্লায়েন্সের কারণে পাচ্ছি না। সুতরাং আমাদের এখান থেকে কিছু চামড়া, আমি বলবো না যে সব যায়, বাট কিছু চামড়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে সবসময় একটা চোরাচালান হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমরা কিন্তু প্রতি বছরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে থাকি এবং আমরা ওনাদেরকে অনুরোধ করে থাকি যেন মানে কোরবানির অন্তত পরবর্তী 1 মাস মানে বর্ডারগুলিতে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং চামড়াগুলি যেন ওইখানে না যায়। সারা বছর আমরা যে চামড়াগুলি পেয়ে থাকি তার যে কোয়ালিটি থাকে, গুণগত মান থাকে, সেটা থেকে যেহেতু কোরবানির চামড়া আমাদের গুণগত মান অনেক ভালো হয়, সেহেতু আমরা কিন্তু সারা বছর আমাদের যে বেচা কিনাটা হয় সেটার সাথে আমরা এই কোরবানির চামড়ার গ্রেডিং স্ট্যান্ডার্ড মানে যে মিক্সিংয়ের যে ব্যাপারটা আছে ওইটাকে আমরা এখানে কাভার করতে পারি। সুতরাং আপনারা জানেন যে প্রাইসটা আমরা দিয়েছি, আমরা কিন্তু সারা বছর এই প্রাইসে চামড়া কিনি না, আমরা এর চেয়ে কম প্রাইসে চামড়া কিনি, যেহেতু মানে কোরবানির চামড়াটা ডেফিনেটলি একটু গুণগত মান অনেক ভালো হয়, বিশেষ করে ষাঁড় গরু বা আপনার উন্নত মানের গরুগুলি কোরবানি হয়, যার কারণে এইগুলি সংগ্রহের আমাদের সবসময় একটা টার্গেট থাকে এবং এই জন্যই আমরা বারবার ওই যে প্রিজার্ভেশনটার গুরুত্ব দিই। যদি আমাদের সঠিকভাবে প্রিজার্ভেশনটা না করি তাহলে এই যত ভালো কোয়ালিটির চামড়াই হোক না কেন সেটা কিন্তু গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা ছাড়াও আমাদের যেটা আছে যে না, যদি সঠিকভাবে প্রিজার্ভেশন না হয় তাহলে ইন্ডিয়া নিবে কেন, বা আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ নিবে কেন? নিশ্চয়ই কোয়ালিটি থাকে বলেই নেয় না। এটা হলো যে যেটা চোরাচালান হয় সেটা তো ভিন্ন প্রেক্ষাপট, তারা তো অবশ্যই ভালো কোয়ালিটিটা নিয়ে যাচ্ছে। তার মানে তো সেটা লবণযুক্ত চামড়া এবং সেভাবে প্রিজার্ভেশন সহ তারা তো খারাপ চামড়া। আমরা তো বলি না যে আমাদের সব চামড়ার প্রিজার্ভেশন খারাপ হচ্ছে। আমরা যেটা গত বছর আমাদের অভিজ্ঞতা দেখা গেছে, আমাদের 30% চামড়া আমাদের গুণগত মান নষ্ট হয়েছে, কিন্তু 70% চামড়া তো ভালো ছিল। ওই জায়গার থেকেই কিন্তু ভালো চামড়াটা থেকে চলে যাচ্ছে, খারাপ চামড়াটা কিন্তু যাচ্ছে না। একটা সময় ছিল যখন পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে চামড়া চলে আসতো, যখন আমাদের এখানে প্রাইসটা বেশি ছিল। আপনার 2014-15 সালে আমাদের এক্সপোর্ট ছিল $500 মিলিয়ন, সেটা এখন চলে যাচ্ছে $120 মিলিয়ন মধ্যে। সুতরাং আমাদের একটা কিন্তু বড় জায়গা যে প্রাইস যদি বেশি হয় তাহলে ওখানে চলে যাবে, এটা ঠেকানো মানে অর্থনীতির এই শর্তগুলোকে ঠিক পুলিশি কায়দায় দেখানো বা বিডিআর দিয়ে বা BSF দিয়ে আটকানো, এটা খুব কঠিন কাজ। আমি প্রফেসর আবু ইউসুফের কাছে যেতে চাই। উনি যেটা বলছিলেন যে আমাদের সাভারে CETPটা আসলে আটকে থাকলো কোথায়? আমরা এত আশা করে আমাদের হাজারিবাগ ট্যানারি মোড় থেকে কারখানাগুলো ওইখানে পাঠানো গেল বহু চেষ্টার পর, বহু বছর পর। কিভাবে এরকম একটা ফল্টি জিনিস আমরা পেলাম, বা এটা দায়িত্ব তো একটা উনি বললেন, কিন্তু নিশ্চয়ই সরকারের দায় আছে এবং এগুলো একটা নিশ্চয়ই সরকারের সাথে আপনাদের কথাবার্তাও হচ্ছে, আপনিও সেখানে আছেন। কোথায় আটকে আছে, আমরা কেন পাচ্ছি না এটা? আসলে আপনি দেখবেন, আপনি যখন একটা গাড়িতে বসেন, যিনি ড্রাইভিং সিটে আছেন তার কিন্তু একটা বড় ধরনের ভূমিকা থাকে। আপনি পিছনে যতই সাবধানে বসেন না কেন, ড্রাইভিং সিটটা খুব ইম্পর্টেন্ট। এখন এই চামড়া যে শিল্প নগরী, এটি হচ্ছে একটি বৃহৎ শিল্প। উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, আমি কারো সমালোচনা করছি না, ব্যাকের দিকেও যাচ্ছি না, এটাকে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প, যেটি বিসিক বলি আমরা। এখন দেখেন, আমার যে ক্ষমতা, এখন আমার ক্ষমতার চেয়ে বাইরের কোনো কিছু যদি আপনি আমাকে দেন, তাহলে আমার সেই দূরদৃষ্টি থাকা, আমার সেই সক্ষমতা থাকার বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আমি বলছি না যে এটা তো বুয়েট একটা দায়িত্ব পালন করেছিল। না, বুয়েট হয়তো কনসালটেন্ট হিসেবে ছিল, কিন্তু আসল প্রতিষ্ঠান হিসাবে ছিল হচ্ছে বিসিক। এবং বুয়েটেরও কিন্তু আসলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা অ্যাগেইন ডিউ রেসপেক্ট বলছি, তাদেরও ওই CETP
চামড়া খাত সংশ্লিষ্ট যে সমস্ত সিইটিপি করার মতো ওনাদেরও কিন্তু অভিজ্ঞতা ছিল না, ওনাদেরও লার্নিং বাই ডুইংয়ের মতো সেরকম একটা অবস্থা ছিল। এখন যার ফলে যেটা হয়েছে, এই সেক্টরটাকে লিড দেওয়ার মতো, আমরা মাঝে মাঝে বলি অভিভাবক, যোগ্য অভিভাবকের অভাব। ওনারা যারা ফ্যাক্টরি ওনারা ছিলেন, কিন্তু দেখা গেছে ওনাদের যে কোম্পানি গঠন করা হয়েছে, সেই কোম্পানির সমস্ত কিছু, যেটা পেপার ওয়ার্ক থেকে আরম্ভ করে অনুমোদন, সব কিছুই কিন্তু আবার বিসিকের হাতে। ফ্যাক্টরি ওনাররা এটার সদস্য, বোর্ড মেম্বার, কিন্তু বিসিকের হাতে। তো এখন বিসিকেরও ডিপেন্ড করে হচ্ছে যিনি আবার মনে করেন বিসিকের দায়িত্বে আসলেন, তার উপর ডিপেন্ড করে এটা কতটুকু আসছে না আসছে। তো এইটা আমরা অনেক দিন থেকে বলছিলাম যে একটা চামড়া যে উন্নয়ন কর্তৃপক্ষ যদি করা যায়, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন যে এরকম একটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ থাকবে, তাহলে দেখবেন এই চামড়া সংশ্লেষ, কারণ এটা একটা বিরাট কর্মযজ্ঞ, কিন্তু এখানে আপনি এমপ্লয়মেন্টের পার্সপেক্টিভ বলেন, আপনি এক্সপোর্টের পার্সপেক্টিভ বলেন, ওয়ার্ল্ড মার্কেট, সব কিছু মিলে এখানে ভ্যালু এডিশন থেকে আরম্ভ করে একটা অপার সম্ভাবনা, কিন্তু সেটা আমরা এই যে যোগ্য মানে অভিভাবকের অভাবে আমরা সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারিনি। তো এটা নিয়ে এখন প্রক্রিয়াধীন আছে কিভাবে এটাকে, আমি যতটুকু শুনেছি এটা আবার শিল্প মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এটার কি ধরনের এসওপি হবে, কি কাজ হবে এগুলো করার জন্য। বাট গতিটা হচ্ছে স্লত। পৃথিবী কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। আপনি জানেন আমাদের যারা কম্পিটিটর আছে, ভিয়েতনাম বলেন বা অন্যান্য দেশগুলো, তারা কিন্তু একসময় আমাদের মতোই ছিল, এখন তারা 18-20 বিলিয়ন ডলার এক্সপোর্ট করছে। আমরা কিন্তু ওই যে $1 বিলিয়ন, ওই $1 বিলিয়ন মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, কিন্তু আমরা নড়ছি না, একই জায়গার মধ্যে দৌড়াচ্ছি। আমরা এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতেছি। সেটি যদি করা হয়, এবং আপনার যারা এর সাথে সংশ্লিষ্ট খাত, দেখেন আপনি যখন কোনো একটা ওপেন হার্ট সার্জারি হয়, আপনাকে কিন্তু কমপ্লিট প্রসেসটা শেষ করতে হবে, আপনি কিন্তু পিসমিল বেসিসে করলে হবে না। এই চামড়া ক্ষেত্রে রিলোকেশন যখন করা হয়, শুধুমাত্র ফ্যাক্টরিগুলোকে সেখানে নেওয়া হয়েছে, এটার সাথে যে আরও যে সমস্ত কেমিক্যাল বলেন, ওয়ার্কারদের বলেন, অন্যান্য যে সমস্ত একটা কমপ্লিট যে প্যাকেজ যেটাকে আমরা বলি, ইন্টিগ্রেশন যেটাকে আমরা বলি, সেই জায়গাটাও কিন্তু মিসিং আছে। দেখেন একটা জিনিস আমরা শেষ না করে, কয়েকদিন আগে আমি দেখলাম আরও ঘোষণা দেওয়া হয়েছে আরও 3টা চামড়া শিল্প করা হবে। আমরা একটাকেই এখনও কিন্তু ঠিকমতো করতে পারছি না। আমি এটাকে উদ্যোগে স্বাগত জানাই, কিন্তু এইখানে যদি আমাদের একটা ভালো, এটাকে যদি আমরা ব্রেক করতে পারছি, ইভেন যারা ইন্ডিপেন্ডেন্টলি যে ভাই আমার কমন সিটিপি দরকার নাই, আমি নিজে ইটিপি করব, তারাও কিন্তু সেই জায়গাটা কিন্তু শেষ করতে পারেনি। আমি যতদূর জানি, আমরা ফিরবো আলোচনায়, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক টিভিতে বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি কোরবানি পশুর চামড়া ও রপ্তানি বাণিজ্য নিয়ে। বিরতির আগে প্রফেসর আবু ইউসুফ বলছিলেন, আমি মহিউদ্দিন সাহেবের কাছে একটু যেতে চাই। একটা প্রশ্ন আমাদের সাধারণ মানুষের মধ্যে সবসময় আছে যে পশুর চামড়ার দাম 1200 টাকা আপনারা এবার নির্ধারণ করছেন, কিন্তু একটা জুতার দাম দেশের মার্কেটেও, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে নিশ্চয়ই যে কথাগুলো, যে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে বা সরকারের দিক থেকে উদ্যোগ বা আমাদের সিইটিপিটা হয়নি সাভারে ঠিকমতো, সেগুলো ঠিক আছে, এক্সপোর্ট বাণিজ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আপনারা আয় করতে পারছেন না, আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু আমরা যখন দেশের বাজারে একটা বড় মার্কেট, 19 কোটি লোকের একটা মার্কেট, সেখানে একটা জুতোর যখন প্রাইস দেখি, ঠিক এটার সাথে মেলে কিনা, মানে চামড়ার যে দাম, আমরা কোরবানি পশুর চামড়া যে মূল্যে আপনারা নির্ধারণ করেছেন 1200 টাকা মিনিমাম মূল্য একটা পশুর চামড়া, ঢাকার বাইরে 1000 টাকা, ঠিক জুতা যেটা তৈরি হয়, যেটা আমরা মার্কেট থেকে নিই, সেটার প্রাইসের সঙ্গে ঠিক মানুষ নিতে পারে না। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অ্যাকচুয়ালি এটার একটা ব্যাখ্যা হলো এরকম যে এটা একটু বোঝার একটা ভুল আছে। সেটা হলো যে চামড়া যদি 1200 টাকা বিক্রি হয়, জুতো কেন 3000 টাকা কিংবা 4000 টাকা কিনবো?
অ্যাকচুয়ালি বুঝতে হবে যে একটা চামড়া, ফিনিশ চামড়া থেকে যখন জুতোতে যায় সেটা একটা ডিফারেন্ট ম্যানেজমেন্ট, ওটা একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির একটা ওভারহেড কস্ট আছে। হয়তো এক্সাম্পল দিচ্ছি, একটা ফ্যাক্টরিতে হয়তো সে ফ্যাক্টরি তৈরি করার জন্য 100 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নিয়েছে। তো লোন নেওয়ার পরে তার যে প্রতি মাসে যে জুতোর প্রোডাকশন হয়, সেই জুতোর প্রোডাকশনে তাকে ব্যাংকের টাকা যদি পরিশোধ করতে হয়, তাকে হয়তো জুতার যা দাম তার সাথে 2,500 টাকা অ্যাড করতে হয়। তাহলে জুতার দাম যদি 1,500 টাকা খরচ পড়ে, তার সাথে 2,500 হলে তাহলে 4,000 টাকা। সে যদি প্রফিট করে 10%, তাহলে আরও 400 টাকা, তাহলে 4,500 টাকা বিক্রি করতে হবে। ধরে নিতে হবে যে প্রত্যেকটা ফ্যাক্টরির ব্যাংকের একটা লায়াবিলিটি আছে, এই লায়াবিলিটি পরিশোধ করতে হবে, সেখানে ব্যাংকের ইন্টারেস্ট দিতে হবে। কাজে জুতার যা দাম অরিজিনাল দামের সাথে কেউ ক্ষেত্র বিশেষে 2,000, কেউ 2,500 তাকে অ্যাড করতে হয় যে তাকে ব্যাংকের লোন পরিশোধ করার জন্য। এই সিম্পল থিওরিটা যখনই একজন যে ক্রেতা সে মাথায় নেবেন যে এবং এখানে জুতার যে মডেলগুলো আছে সেখানে দেখা যাবে যে সে 20টা মডেলের জুতো বানিয়েছে, এর মধ্যে 20% এই জুতো আর বিক্রি হবে না, সেগুলো স্টক লট হিসাবে কিংবা ডিসকাউন্টেড প্রাইসে যাবে পরবর্তী পর্যায়ে। কারণ ওই যদি 100 পেয়ার জুতো বানায়, দেখা যাবে যে 70 পেয়ার কিংবা 80 পেয়ার বিক্রি হচ্ছে, 20 পেয়ার বিক্রি হচ্ছে না, কোলাটেরাল ড্যামেজ। তো এই যে ড্যামেজগুলো, সেগুলো তো কষ্টের মধ্যে আসতে হবে। তাই এই একটা, কিন্তু উনি বলছিলেন, প্রফেসর আবু ইউসুফ সাহেব বলছিলেন, বা আমারও মনে আছে যে আমরা তো বছর কয়েক আগে এই চামড়ার দাম 3,000 টাকা পেয়েছি, একটা গরুর চামড়া। এখন সমস্ত জিনিসের দাম বেড়েছে, চামড়ার দাম কমে আসলো, কিন্তু আপনি প্রফিটের যে চামড়া লেদার সেক্টর প্রফিটের যে তথ্য দিচ্ছেন, সেটা তো সেই সময় ছিল, বরং সে সময় একটু বেটার এক্সপোর্ট ছিল কিনা আমাদের জুতোর মার্কেটটা শুরু হয়েছে সেদিন। আমরা সবসময় হলো চামড়াটা বিদেশে এক্সপোর্ট করতাম। দেখতে হবে যে গত 1 ডিকেডে ওয়ার্ল্ড ওয়াইড একটা বিপুল পরিবর্তন হয়েছে, বৈপ্লবিক পরিবর্তন। সেটা কি হলো? আগে আমরা চামড়া বিক্রি করতাম ইউরোপের বাজারে কিংবা আমেরিকাতে, যেখানেই বিক্রি করতাম, চামড়াটা ছিল একটা এসেনশিয়াল কমোডিটির অংশ, যে সেখানে এই ইউরোপে শীতের দেশে তাকে সে না খেয়ে থাকতে পারে, কিন্তু জুতো তার চামড়ার হতেই হবে, না হলে সে বরফের সময়, স্নোফলের সময় সে সার্ভাইভ করতে পারবে না। তাহলে এসেনশিয়াল কমোডিটি যখন ছিল, তখন হলো গিয়া মার্কেট ছিল লাইক অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু গত এক যুগের মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তন এসছে, সেক্ষেত্রে এই চামড়ার বিকল্প দাঁড়িয়ে গেছে। আর্টিফিশিয়াল লেদার, নন লেদার আমরা যেটাকে বলি, সেটা দিয়ে জুতো বানাচ্ছে। এবং সেটা দিয়ে যে মার্কেটটা হচ্ছে, সেটা হলো মিডল ক্লাস মার্কেট অ্যান্ড লোয়ার মিডল ক্লাসের 80% হলো গিয়ে এই চামড়া দিয়ে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা যেই 20% হলো গিয়ে আপার মিডল ক্লাস অ্যান্ড হায়ার ক্লাস, যারা অ্যাফোর্ড করতে পারে, যেই জুতো $400 বিক্রি হয়, $500 বিক্রি হয়, সেই মার্কেট তো আমি পাচ্ছি না। আর 70% যাদের মার্কেট ছিল ওয়ার্ল্ড মার্কেট, সেটা হলো মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস মার্কেট। এটা আমরা নন লেদারের কারণে হারিয়ে ফেলেছি। আমরা আজকে আর আপনাকে সময় দেব না। আমার একটা প্রশ্ন হলো ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতির কাছে, সেটা হচ্ছে আমরা যে রিলোকেট করলাম হাজারীবাগের ট্যানারির জায়গাটা কিভাবে, কি আছে, কি এখন কি ব্যবস্থাপনায় আছে? ওখানে তো আপনাদেরও জমি ছিল, সেটা কি অবস্থা আছে? যে এটা আসলে এখন পরিত্যক্ত সম্পত্তির মতো আছে। এটা এখন আমাদেরও না, এটা সরকারেরও না, এটা যে কার, এটা আমরা এখনো নিজেরাও এটা ঠিক করতে পারছি না। বাট এইটার এগেনস্টে আমাদের কিন্তু হিউজ পরিমাণ লোন নেওয়া আছে। বিশেষ করে ব্যাংকগুলিতে আমরা রিলোকেশন করছি, 7,000 কোটি টাকা ইনভেস্ট করছি, নিশ্চয়ই লোন দিয়েছে। আমাদের সাভারের জায়গার উপরে কিন্তু আমরা কোনো লোন এখনও নিতে পারিনি, কারণ ওইটা লিজ ডিটও এখনও অনেক ট্যানারি সম্পন্ন করতে পারিনি। সুতরাং হাজারীবাগের জায়গাটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। আর আপনারা জানেন যে এটা তো হার্ট অফ দ্য সিটিতেই আছে। সুতরাং এটা যদি আমাদেরকে অবমুক্ত করে দেওয়া হতো, আমাদেরকে যদি এটা আপনার সরকারি আমাদের আবাসন প্রকল্পের মধ্যে আমাদের নিয়ে আসা হইতো, তাইলে কিন্তু আমরা অনেক বেনিফিটেড হইতাম। এই জায়গাটাকে আমরা হয় ডেভেলপারের কাছে দিতাম, নতুবা নিজে ডেভেলপ করতাম, তাহলে কিন্তু আমাদের হিউজ একটা এখানে ইনকামের সুযোগ ছিল। প্লাস এই জায়গাটা আমি বিক্রি করেও দিতে পারতাম। বোঝা গেছে যে ওই জিনিসটা সরকারের সাথে আপনাদের এখনো পুরাপুরি সিদ্ধান্তটা হয়নি। আমি একটু প্রফেসর আবু ইউসুফের সঙ্গে একদম সংক্ষিপ্ত পরিসরে যদি আপনি বলেন যে আমাদের আসলে এই যে সম্ভাবনাময়ের একটা সেক্টর, সেটা এখনই কি স্টেপস নেওয়া উচিত, সুপারিশগুলো কি আপনি মনে করেন, সেটা যদি একটু বলেন। আমরা এখন যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমরা এখন সার্কুলার ইকোনমির কথা বলি, এবং এই সার্কুলার ইকোনমিতে এই যে গরুর বা চামড়া বা আপনার পশুর যে চামড়া থেকে আরম্ভ করে কোরবানি বা এখান থেকে কিন্তু অনেক প্রোডাক্ট, বাই প্রোডাক্ট কিন্তু
করা সম্ভব, অনেক সার্কুলার ইকোনমিতে কন্ট্রিবিউট করার কিন্তু এখানে সম্ভব আছে। সব কিছুকে মাথায় রেখে আমরা যদি একটা অ্যাকশন প্ল্যান করতে পারি, টাইম বাইন্ডিং অ্যাকশন প্ল্যান, অর্থাৎ কখন আমাদের সিইটিপি শেষ হবে এই যে করছি বা চলছে এরকম না, একটা টাইম বাইন্ডিং এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই দুটোকে যদি ঠিক করে দেওয়া হয় মনে করেন 1 বছরের মধ্যে, প্লাস হচ্ছে প্যারালালি ফ্যাক্টরি ওনাররা, আমি যতটুকু জানি 15টা ফ্যাক্টরির মতো, অ্যারাউন্ড 15 ফ্যাক্টরি, তারা কিন্তু এলডব্লিউজি সার্টিফিকেশনটা পাওয়ার ক্ষেত্রে অনেক দূর তারা এগিয়েছে। দুটোর সমন্বয় যখন হয়ে যাবে তখন কিন্তু ঠিকই আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে একটা বড় ধরনের বিগ পুশ কিনতে হবে। পাশাপাশি যদি আমরা চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ সেটি যদি হয়ে যায় তখন একটা অভিভাবক ওনারা পেয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ যদি একটা রোড ম্যাপ আমরা করতে পারি যে এই সময় এই কাজটা করা হবে এবং এইভাবে করে আমরা এক্সপোর্টের যে টার্গেটটা আছে সেটা যদি করতে পারি তাহলেই, এবং সেটাকে অ্যাকাউন্টেবল করতে হবে কার কি কাজ, স্টেক হোল্ডার্স ম্যাপিং করে সেরকম যদি আমরা পরিকল্পনা করা এবং তার তদারকি করা, সেটার প্রোগ্রেসটা টাইম টু টাইম রিভিউ করা, তো সেটা যদি আমরা না করতে পারি করতে পারলে আমাদের টার্গেট যে লক্ষ্যমাত্রা $12 বিলিয়ন যে এক্সপোর্টের লক্ষ্যমাত্রা সেটা অর্জন করা সম্ভব হয়। আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই, আমাদের অনুষ্ঠানে আগেও এসেছেন এই জন্য আপনাদেরকে আবার নতুন করে আসার জন্য ধন্যবাদ জানাই। দর্শক, যেমনটি আলোচকরা বলছিলেন, চামড়া খাত আমাদের একটা সম্ভাবনাময় খাত। আমরা সবসময় বলি যে পোশাক শিল্পের পরেই আমাদের চামড়া খাতটা যেমন কর্মসংস্থান হতে পারে তেমনই বৈদেশিক আমাদের যে মুদ্রা সেটা আমরা এই খাত থেকে আয় করতে পারি। তো সেদিকে আমাদের আসলে যেভাবে সাভারের ফ্যাক্টরি রিলোকেশন করলাম আমরা, সেটা ভালো হয়নি এবং সেটা এখনও আমাদেরকে একটা দায় হিসেবে বহন করতে হচ্ছে। রপ্তানিকারকরা স্বস্তি ভোগ করেন না বা কোনোভাবেই এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না, তেমন একটি ঘটনা ঘটেছে। সেটা যাতে দ্রুত আমরা সেখান থেকে বেরোতে পারি এবং আমাদের চামড়া শিল্পকে আমরা এগিয়ে নিতে পারি, সেজন্য সরকারকে আসলে টাইম বেঁধেই কাজটি করতে হবে। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত দেখানো হয়, পরদিন সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।